তাদের কথার মধ্যেই আবার শেহবাজ থেকে দূরে থাকার জন্য জবা তার বাবার কাছে চলে যায়, যেখানে তার বাবা পুকুর থেকে বড় মাছ ধরছিলেন। শেহবাজ কথা শেষে সম্মুখে তাকাতেই জবাকে না দেখে ভ্রু কুঞ্চিত করে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে। তখনই জোনাকি বলে ওঠে, সুমিটার হুজুর বুবু মনে হয় আবার কাছে গেছে পুকুর পাড়ে। জোনাকির মুখ থেকে কথাটা শুনেই শেহবাজ পা বাড়ায় সেখানে যেতে, কিন্তু সেখানে যাওয়ার পূর্বে সে আসিয়া বেগমের পানে চেয়ে বলে ওঠে, আম্মা, আমি আপনার কন্যার স্বামী, সেই হিসেবে আপনি আমার নাম ধরে রাখতে পারেন। আর জোনাকি, আমি তোমার বুবুর বর, তাই তোলা ভাই ডেকো। এই জমিদার হুজুর সম্বোধন তোমাদের জন্য নয়। বলে সে সেখান থেকে পা বাড়ায়। শেহবাজের কথায় জোনাকির মুখে হাসি ফুটে ওঠে, আর আসিয়া বেগমের চোখে পানি। মনে মনে বলে ওঠে, তবে তাদের মেয়েটা সুখেই ছিল। ফের শেহবাজ পুকুর পাড়ে গিয়ে জবার নিকটে দাঁড়ায়। ফের শেহবাজকে দেখে জবা অন্যত্রে যাবার জন্য পা বাড়াতেই শেহবাজ তার কোমল হাতখানা ধরে বলে ওঠে। ফুল, আমার কথা শোনো। জবা শেহবাজের কথার গুরুত্ব না দিয়ে হাত ছোটানোর চেষ্টা করে। সামনে থাকা তার বাবাকে ডেকে বলে ওঠে, আব্বা, তোমার মাছ ধরা হইছে? জবার প্রশ্নে তিনি জাল ফেলতে ফেলতে বলে ওঠেন, না রে মা, এখনো বাহি আছি। নিজ পিতার মুখের কথা শেষ হতেই জবা শেহবাজকে দেখিয়ে বলে ওঠে, আব্বা, উনি মাছ ধরবো কইতাছে। তুমি ওনারে দেখাইয়া দাও জাল কেমনে পুকুরে ফেলে। জবার কথায় শেহবাজ হতভম্ব হয়ে জবার পানে যায়। তখনই জবার পিতা শেহবাজকে দেখিয়ে বলে ওঠে, এইটা তুই কি কইতাছিস মা? উনি তোর স্বামী, আর এই মির্জানগরের জমিদার, সে মাছ ধরবো কেন? আব্বা, ওনার কিন্তু অনেক রাগ। উনি যা বলে তাই করে। কেউ তার কাজে বাধা দিলে সে রাগ করে, তাই তারে রাগাইও না। শেহবাজ নীরবে দাঁড়িয়ে শুনে জবার এরূপ মিথ্যা বাণী, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই প্রথমবার তার জবার সামনে মুখের কথা বন্ধ হয়ে গেছে। সে থ হয়ে রয়েছে জবার ভাবভঙ্গিমায়। শেহবাজের এহেন পরিস্থিতিতে জবা শেহবাজের হাত টেনে নিয়ে যায় পুকুরের কিনারায়। সেখানে গিয়ে ফের তার পিতাকে বলে ওঠে, আব্বা, দাও ওনার হাতে জালটা ধরাইয়া দাও। মেয়ের কথায় তিনি দীর্ঘ শ্বাস ছেড়ে দ্বিধায় কাদা পানিতে মাখা জালখানা শেহবাজের হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, হুজুর, আপনি ঘরে যান, এই রোদে আপনার মাছ ধরতে হইব না। কিন্তু তখনই শেহবাজ জবার পানে দৃঢ় চাহনিতে চেয়ে বলে ওঠে, আব্বা, আপনি তো শুনেছেন আপনার কন্যার কথা, তাই দেখিয়ে দিন আমায় কিভাবে মাছ ধরতে হয়। শেহবাজের চাহনি আর তার কথার দৃঢ়তায় জবার অন্তরাত্মা কেঁপে ওঠে। তবুও সে নিশ্চুপ থাকে। তখনই শেহবাজ আবার নিজ শ্বশুরের পানে চেয়ে বলে ওঠে, আব্বা, আপনার আমাকে জমিদার হুজুর বলার প্রয়োজন নেই, আর আপনি গিয়ে বিশ্রাম করুন। আপনার মেয়ে তো জানে কিভাবে জাল ফেলতে হয়, সেই না হয় আমায় শিখিয়ে দেবে। শেহবাজের কথায় জবার পিতার মুখে এক প্রশান্ত হাসির আভাস ফুটে ওঠে। এই সেই জমিদার, যার রক্তচক্ষুর দাপটে মির্জানগরের প্রতিটি মানুষ নতজানু হয়ে চলত, যার নামমাত্র উচ্চারণেই ভীতি সন্ত্রস্ত হয়ে উঠত চারিপাশ। অথচ আজ তার ব্যবহার কঠোরতার লেশমাত্র নেই। কেউ বিশ্বাসই করতে পারবে না এই ব্যক্তি সেই নির্দয় শাসক। মুহূর্তের জন্য চিন্তাগুলো তার মস্তিষ্কে খেলে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি নিজের ধরা মাছগুলো নিয়ে নিঃশব্দে পা বাড়ান নিজের গৃহের দিকে। মেয়ে ও মেয়ের জামাইকে একান্তে রেখে বাবার প্রস্থান জবার নজরে পড়তেই হন্তদন্ত হয়ে সেও যাওয়ার জন্য পা বাড়াতেই শেহবাজ তার কাদা পানিতে ধরে রাখা জাল এক হাতে নিয়ে কাদা মাখা হাতে জবার কোমল হাত টেনে ধরে নিকটে নিয়ে বলে ওঠে, ফুল, এভাবে দূরে দূরে থেকো না, দয়া করে। আমি যা বলতে চাই তা অন্তত একবার শোনো। কিন্তু জবা কোনো কথাই শুনতে চাইছে না। সে ছটফট করতে থাকে শেহবাজ থেকে ছুটে যেতে। তখনই শেহবাজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, তুমি ভুলে যাচ্ছ আমি মিথ্যাবাদী পছন্দ করি না। সেখানে তুমি আমার নামে নিজ পিতার নিকট মিথ্যা বলেছ, তাই সেটা শাস্তি যদি না পেতে চাও তবে শান্ত হয়ে তাকাও আমার পানে। শেহবাজের কথার মুহূর্তেই জবা শান্ত হয়ে ঢোক গিলে তাকায় তার পানে। তখনই শেহবাজ ধীর পায়ে জবার নিকট এসে নিজ উঁচু শরীরটা ঝুঁকিয়ে তার কাঁধে নিজের মাথা রেখে বলে ওঠে, ফুল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি কোনো ক্ষণে, কিন্তু সেদিন তোমার কাছে কোনো পুরুষের উপস্থিতি আমি সহ্য করতে পারিনি, তাই রাগের মাথায় এসব বলেছি এবং করেছি। আমার ভুলের জন্য তুমি আমায় যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব, শুধু আমার থেকে দূরে থেকো না। শেহবাজের কথায় জবার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। আজ সে এক নতুন শেহবাজকে দেখছে এবং অহংকারের গৌরব ত্যাগ করে নিজ স্ত্রীর সামনে নতজানু হয়েছে।
এক অদ্ভুত টান জবার হৃদয়কে আচ্ছন্ন করে মন চায় এই মুহূর্তেই শেহবাজকে বুকে টেনে নিতে, কিন্তু পরক্ষণেই তৌসিফের বলা কথাগুলো স্মৃতির গভীরে উকি দেয়। মুহূর্তেই বাস্তবতার তীক্ষ্ণ শীতলতা তাকে গ্রাস করে। পা দুটি যেন আপনি আপনি পিছিয়ে যায় শেহবাজের থেকে। জবার এহেন আচরণে শেহবাজের চোখে ক্ষিপ্র দৃষ্টি খেলে যায়, ভ্রু কুঞ্চিত হয় সন্দেহে। কঠিন গলায় কিছু বলতে যাবে, ঠিক তখনই জবা মুখ খুলে। সেদিন কেন মহলে ফিরলেন না? কোথায় ছিলেন পুরো রাত? জবার প্রশ্নে শেহবাজ একেবারে স্থির হয়ে যায়। তার মুখে একটিও শব্দ নেই, চোখের পলকও পড়ে না। নিস্তব্ধতার মাঝে জবা আবারও কম্পিত কণ্ঠে বলে ওঠে, কোনো নারীর কাছে গিয়েছিলেন কি? জবার এহেন স্পর্ধাই মুহূর্তেই শেহবাজের দৃষ্টিতে অগ্নিসংযোগ হয়। চোখ রক্তিম, কণ্ঠে প্রচণ্ড ক্ষোভ। সন্দেহ করছো? জবা পিছপা হয় না, দৃষ্টি শক্ত রেখে স্পষ্ট উচ্চারণে বলে, আপনিও তো করেছিলেন। শেহবাজের মুখ কঠিন হয়ে ওঠে, গলায় গভীরতা নেমে আসে। একদমই নয়। তোমার প্রতি এক বিন্দু সন্দেহ আমার মনে জন্মায়নি। যা করেছি তা ক্রোধের অগ্নিতে দগ্ধ হয়ে করেছি। আর আমি আগেও বলেছি, আজও বলছি, এই শেহবাজ মির্জার জীবনে একমাত্র এক নারীরই স্থান হয়েছে, আর সে হলো তুমি। যতদিন শ্বাস রয়ে যাবে ততদিন আমার অস্তিত্বে তুমি ব্যতীত অন্য কোনো নারীর ছায়াও পড়বে না। তুমিই প্রথম এবং তুমিই শেষ। শেহবাজের দৃঢ় উচ্চারণে জপার হৃৎপিণ্ড কেঁপে ওঠে, চোখ বেয়ে নীরব অশ্রু ঝরে। তবুও সে শেষবারের মতো জানতে চায়, ভালোবাসেন আমায়? শেহবাজ হেসে ওঠে, একটা তাচ্ছিল্যের হাসি, যেন এই প্রশ্নটাই সবচেয়ে অবান্তর। তুমি সত্যি বোকা, একটা অবোধ ফুল। কখনোই আমায় বুঝতে পারোনি। যদি বুঝতে তাহলে এমন প্রশ্ন করতে না। যদি বুঝতে তাহলে কখনোই আমায় ছেড়ে চলে আসতে না। শেহবাজের কঠিন বাক্যে জবার মাথা নত হয়ে আসে, ঠোঁট কেঁপে ওঠে কিছু বলতে। ঠিক তখনই জবাদের বাড়ির আঙিনা কেঁপে ওঠে অজস্র ঘোড়ার ক্ষিপ্র শব্দে। মুহূর্তেই পুকুর পাড়ে ছুটে আসে জোনাকি, শ্বাস আটকে যাওয়া কণ্ঠে বলে ওঠে, সুমিটার না মানে দুলাভাই মহল থেকে গার্ডেন আইছে। শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে, চোখের ইশারায় জবাকে নিজ কক্ষে প্রবেশের আদেশ দেয় সে। জবা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেও শেহবাজের দৃষ্টির কঠোরতায় আর দেরি করে না, দ্রুত অন্তরালে সরে যায়। এদিকে মহল থেকে আগত এক সভাসদ ঘোড়া থেকে নেমে দ্রুত শেহবাজের সামনে এসে সম্মান ভরে মাথা নিচু করে বলে, হুজুর, বড় বিপদ উপস্থিত হয়েছে। শেহবাজের দৃষ্টিতে শীতল অথচ কঠিন বিভা খেলে যায়, গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়। কি হয়েছে? লোকটি আর এক মুহূর্ত নষ্ট না করে আতঙ্কিত কণ্ঠে বলে, উত্তরের জঙ্গলে কিছু কন্যার ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে। হুজুর, এই ঘটনা পুরো গ্রামকে উত্তাল করে তুলেছে। ক্ষুদ্র জনতা এখন মহলের সামনে জমায়েত হয়েছে আপনার অপেক্ষায়। এহেন বাক্য শেহবাজের ভ্রু কুঁচকে যায়, দৃষ্টি কঠোর হয়ে ওঠে। জবা ঘরের এক কোণে দাঁড়িয়ে কথাগুলো শোনা মাত্রই আতকে ওঠে। মুহূর্তে শেহবাজ দৃঢ় পদচারণে তার সামনে এসে দাঁড়ায়, গভীর স্থির কণ্ঠে উচ্চারণ করে, ফুল, চলো, মহলে ফিরতে হবে। এখন ওখানে আমার প্রয়োজন অনেক। শেহবাজের কথায় জবার ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। অভিমান যে কিছুক্ষণ আগেই গলে গিয়েছিল, তবুও শেহবাজের বলা তীক্ষ্ণ বাক্যগুলো স্মৃতির মেঘে বারবার ঘুরপাক খাচ্ছে। তাই নিজেকে সামলে নিয়ে সে শান্ত স্বরে বলে, আম্মা আব্বার কাছে এসেছি এতদিন পর, কয়েকটা দিন থেকে না হয়ে যাব। জবার কথায় শেহবাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, দৃষ্টিতে কঠোরতা ফুটে ওঠে, কণ্ঠস্বর আরও ভারী হয়ে যায়। এখনো অভিমান পুষে রেখেছো আমার বিরুদ্ধে? শেহবাজের দৃষ্টি আচমকাই আটকে যায় জবার মলিন মুখে। সেই একটুখানি দৃশ্য তার বুকে ধাক্কা মেরে এক অপ্রতিরোধ্য যন্ত্রণা জাগিয়ে তোলে। তবে সে দুর্বলতা প্রকাশ করে না, মুখ শক্ত করে জবার দিক থেকে সরে আসে। ফের কোনো কিছু না বলে নিজের ঘোড়ায় উঠে বসে। জবা বিস্ময়ে হতবাক হয়ে যায় শেহবাজের কর্মে। এ কেমন প্রতিক্রিয়া! অথচ একটু আগেও তার চোখে ছিল কঠোর দৃঢ়তা। এখন সে একবারও পেছন ফিরে তাকালো না। তখনই জবার পিতামাতা শেহবাজের সম্মুখে এসে দাঁড়ান, কণ্ঠে একটুখানি অনুরোধের সুর টেনে বলেন, বাবা এত তাড়াহুড়ো কেন? অন্তত দুপুরে খাবার খাইয়া যান। শেহবাজ স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকায়, যেন এক মুহূর্তে সবকিছু ওজন করে নিয়েছে। তারপর গভীর ভারী কণ্ঠে বলে ওঠে, অন্যদিন না হয় খাবো, আজ হাতে সময় কম। তবে আমার অর্ধাঙ্গিনীর যত্ন আপনাদের হাতেই সঁপে গেলাম। কাজ শেষ হলেই আমি তাকে নিতে ফিরবো। কথা শেষ করে সে ঘোড়ায় লাগাম টেনে ধরে। এক মুহূর্ত অপচয় না করে ধুলো উড়িয়ে অদৃশ্য হয়ে যায় দৃষ্টিসীমা থেকে। জবা নিঃশব্দে দাঁড়িয়ে,
দূর থেকে শেহবাজের প্রস্থানের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ছে, যেন হৃদয়ের গভীরে কিছু একটা ফাঁকা হয়ে গেছে। জবা মনে মনে ভেবে ওঠে, সে কি বেশি কঠোর হয়ে গেল? যদি সঙ্গে যেত তবে কি সব ঠিক থাকতো? এহেন চিন্তায় এক অনিশ্চিত অস্থিরতা গ্রাস করেছে তাকে। ঠিক তখনই জবার পিতামাতা তার সামনে এসে দাঁড়ায়। পিতার প্রশ্রয় ভরা হাত তার মাথায় স্পর্শ করে। মাতার চোখে প্রশান্তির ছাপ, গম্ভীর কণ্ঠে উচ্চারণ করে, তুই বড়ই ভাগ্যবতী মা। ঘোড়ার খুরের বজ্র গর্জনে প্রকম্পিত হয় মহলের প্রাঙ্গণ। শেহবাজ তার বিশালদেহী ঘোড়াটি থামাতেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশ। মানুষের কোলাহল নিমিষে বিলীন হয়ে যায়, যেন তার উপস্থিতি যথেষ্ট ভয় ছড়িয়ে দেওয়ার জন্য। শির দ্বারা সোজা রেখে অটল দৃষ্টিতে সামনে এগিয়ে আসে শেহবাজ। তার কঠোর কণ্ঠস্বর প্রান্তর বিদীর্ণ করে ধ্বনিত হয়, বলুন, কি অভিযোগ আছে আপনাদের? নতমুখে দাঁড়িয়ে থাকা জনতার মাঝ থেকে এক শিক্ষিত প্রবীণ এগিয়ে আসে, কাপা কণ্ঠে কিন্তু দৃঢ় মনে বলে ওঠে, হুজুর, আমরা এর বিচার চাই। এ কোন নৃশংসতা! এমন বিভৎস হত্যাকাণ্ড আমাদের গ্রামে এর আগে কখনো ঘটেনি। যদি এই অত্যাচার অব্যাহত থাকে তবে আমাদের মা বোনেরা ঘর থেকে বের হতেও ভয় পাবে। আমরা এর উপযুক্ত বিচার চাই, খুনির শাস্তি চাই আমাদের চোখের সামনে। প্রবীণের কণ্ঠে প্রতিধ্বনিত হয় সবার আতঙ্ক ও ক্ষোভ। শেহবাজের চোখ দুটো আরও শীতল হয়ে ওঠে। গভীর ও স্থির কণ্ঠে সে ঘোষণা করে, অপরাধীকে খুঁজে বের করতে যা করা প্রয়োজন তাই করা হবে। গ্রামে প্রহরী মোতায়েন থাকবে, যেন এমন দুঃসাহস আর কেউ দেখাতে না পারে। আর যে শাস্তির দাবি আপনারা করেছেন সেটাও সকলের সামনে কার্যকর হবে। এখন সবাই নিজ নিজ গৃহে ফিরে যান। শেহবাজের নির্দেশে কারো সাহস হয়নি অবাধ্য হওয়ার। নিঃশব্দে একে একে ফিরে যেতে থাকে গ্রামবাসী। তারা জানে শেহবাজ মির্জার কথার হেরফের কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। সবাই সরে যেতে তীব্র ক্ষিপ্র পদক্ষেপে দরবার কক্ষে প্রবেশ করে শেহবাজ। তার আগুন দৃষ্টি সভাসদদের ওপর নিক্ষিপ্ত হতে পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। এরপর বজ্র নিনাদে গর্জে ওঠে, এখনো অপরাধী ধরা পড়েনি কেন? কতটা সময় লাগবে আপনাদের? তার তীব্র কণ্ঠস্বর দরবার কক্ষের দেয়ালে প্রতিধ্বনিত হয়। কিছুক্ষণের নিস্তব্ধতার পর এক সভাসদ উঠে দাঁড়ায়, কাপা কণ্ঠে বলে, হুজুর, আমরা এবার নিশ্চিত খুনি খুঁজে পাব। এতদিন কোনো চিহ্ন ছিল না, কারণ সে নিখোঁজ ছিল। কোনো হত্যার খবরও আসেনি। কিন্তু এখন যখন সে আবার হত্যা শুরু করেছে, লাশগুলো পর্যবেক্ষণ করলে নিশ্চয় কোনো না কোনো সূত্র পাওয়া যাবে এবং সতর্কতাও আরও বাড়ানো হবে হুজুর। সভাসদের কথায় শেহবাজের চোখে আরও হিংস্র আগুন জ্বলে ওঠে। তার গর্জন কক্ষের বাতাস বিদীর্ণ করে। আর কোনো হত্যার পূর্বে খুনিকে আমার চাই। কঠিন হুকুম ছুড়ে দিয়ে আর এক মুহূর্ত নষ্ট না করে শেহবাজ দরবার কক্ষ থেকে বেরিয়ে যায়। তার দৃষ্টিসীমা এখন একটাই, লাশের উপর পড়ে থাকা খুনির অদৃশ্য চিহ্ন বের করা। ধরনীর বুক থেকে দিনের শেষ আলোক রোশনি বিলীন হয়ে গিয়েছে। অন্ধকার তার বিস্তার করছে চারিপাশে। নিঃশব্দ রাতের নিভৃতে জোনাকির আলো দপদপ করে জ্বলছে জবার কুড়ের ঘরের চারিপাশে, যেন ছোট ছোট তারা নেমে এসেছে ধরার বুকে। অথচ সেই মায়াবী দৃশ্য উপেক্ষা করে জানালার পাশে নিথর বসে আছে জবা। গভীর অস্থিরতা তার ভেতর ছটফট করছে, যেন অন্তরে কোনো অজানা দুর্যোগের পূর্বাভাস বাজছে। মনে হচ্ছে তার পুরো অস্তিত্ব ছুটে যেতে চায় তার স্বামীর কাছে। কি অদ্ভুত, এতদিন পর বাবা মায়ের স্নেহ সচ্ছায় ফিরেছে, অথচ হৃদয় একটুও স্থির হচ্ছে না। অপরাধীর মতো তার মন তৃষ্ণার্ত হয়ে রয়েছে অন্য কোথাও, অন্য কারো জন্য। জবার এই ভাবনার মাঝেই আসিয়া বেগম তার সামনে এসে দাঁড়ায়। মেয়ের হাত ধরে শক্ত করে টেনে বিছানায় বসায়, তারপর এক মুঠো ভাত বেড়ে দেয় তার থালায়। পুকুর থেকে ধরা টাটকা বোয়াল মাছের মাথাটা যত্ন করে তুলে রাখে মেয়ের জন্য। কিন্তু পরক্ষণেই কোনো কারণে জবার নাক চেপে ধরে ছুটে যায় বাইরে। এক মুহূর্তও দেরি করে না, প্রবল বমি শুরু হয় তার। আসিয়া বেগম হতবাক হয়ে দৌড়ে যায় মেয়ের কাছে। উদ্বেগে তার মাথা ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, কি রে মা, কি হয়েছে তোর? মায়ের প্রশ্নে জবা ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, কিছু না আম্মা, এই কয়দিন ধইরা মাছের গন্ধ একদম ভালো লাগতেছে না। নাকের গন্ধ লাগলেই বমি আসে। মেয়ের কথায় আসিয়া বেগম কিছু একটা ভেবে কোনো কথা না বলে মেয়েকে হালকা পাতলা খাইয়ে কক্ষে গিয়ে বিশ্রাম নিতে বলেন। জবাও তার কথা মতো কাজ করে।
অপরদিকে সেবাস ক্লান্ত দেহে দীর্ঘ কর্মব্যস্ত দিনের সমাপ্তি টেনে কক্ষে ফিরতে বুকের ভেতর এক অজানা শূন্যতা ঝাঁপিয়ে পড়ে। জবার অনুপস্থিতিতে কক্ষটি যেন প্রাণহীন, নিঃসার হয়ে রয়েছে। নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে তার। অথচ এতদিন এই একই কক্ষে নির্বিকার কাটিয়ে দিয়েছে ২৬টি বসন্ত। একাকিত্বের সঙ্গে বোঝাপড়া করেই অভ্যস্ত ছিল সে। কিন্তু আজ এই নিঃসঙ্গতা অসহনীয়। নিজ কক্ষে এক মুহূর্ত থাকতে না পেরে দ্রুত মহল ছাড়ে শেহবাজ। শক্ত হাতে গোড়ার লাগাম টেনে ধুলো উড়িয়ে ছুটতে থাকে একমাত্র সেই গন্তব্যে যেখানে জবা রয়েছে। রাত তখন গভীর। গন্তব্যে পৌঁছে দৃঢ় হাতে দরজায় কড়া নাড়তেই ঘরের ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জবার পিতামাতা তড়িঘড়ি করে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা শেহবাজকে দেখে হতভম্ব হয়ে যায়। গভীর রাতে এক প্রকার ঝড়ের মতো এসে দাঁড়ানো এই পুরুষটিকে দেখে তাদের চোখে বিস্ময় স্পষ্ট ফুটে ওঠে। শেহবাজ সেই বিস্ময় ভেদ করে গভীর অথচ স্থির কণ্ঠে বলে ওঠে, আম্মা, আব্বা, জবা কোথায়? শেহবাজের প্রশ্নে আসিয়া বেগম তড়িঘড়ি করে বলে ওঠেন, জবা ওর ঘাড়ে। জমিদা না মানে বাবা, আপনি ভেতরে আসেন, ওর ঘরে যান, আমি জোনাকিরে নিয়ে আইতাছি। বলেই আসিয়া বেগম জবার কক্ষ থেকে জোনাকিকে ডেকে নিয়ে যেতেই শেহবাজ প্রবেশ করে। নিস্তব্ধ অন্ধকারে চাঁদের ম্লান আলোয় ঘুমন্ত জবার প্রশান্ত মুখ স্পষ্ট হয়। আর সেই দৃশ্য শেহবাজের দীপ্ত দৃষ্টিতে তীব্র শীতলতা এনে দেয়। তার পা এগিয়ে চলে ধীরে। গভীর স্থির চোখে জবার মুখখানি অবলোকন করে সে। অনুভব করে নিজের অস্তিত্বের অসহায়তা। এরপর কঠোর অথচ গম্ভীর স্বরে বলে ওঠে, জবা ফুল, তুমি বিহনে নিদ্রারা আমার কাছ থেকে মুখ ফিরিয়েছে, কিন্তু সেই তুমি কিভাবে এত নিশ্চিন্তে নিদ্রায় আচ্ছন্ন যখন আমার সমগ্র অস্তিত্ব তোমার অনুপস্থিতিতে শূন্যতায় ভেসে বেড়াচ্ছে? শেহবাজের বাক্য শেষ হতে না হতেই জবা অস্পষ্ট স্বরে নড়ে ওঠে, যেন তার অচেতন সত্তা শেহবাজের উপস্থিতি অনুভব করছে। শেহবাজ একদণ্ড অপেক্ষা করে, তারপর কোনো দ্বিধা না রেখে ধীরে অথচ দৃঢ় ভঙ্গিতে জবার পাশে শুয়ে পড়ে। এক নিঃশ্বাস তীব্রতায় তাকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে, যেন এই আবরণই শেহবাজের সমগ্র অস্তিত্বের পরিত্রাণ। চোখ বন্ধ করে গভীর কঠিন স্বরে ফিসফিসিয়ে ওঠে, তুমি হিনা, আমি শূন্য, এক পথ হারা পথিক। দেখো না, তুমি এই বুকে আসতেই কেমন সমস্ত অস্থিরতা বিলীন হয়ে গেল, যেন এই বুকই তোমার একমাত্র আশ্রয়, আর তুমি আমার একমাত্র নিস্তার। কথাগুলো বলেই শেহবাজ চোখ বন্ধ করে নেয়, যেন ক্লান্ত হৃদয়টিকে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি দিতে চায়। রাত ধীরে ধীরে ক্ষয় হয়, আর ভোরের আবির্ভাব ঘটে। বাহির থেকে হাঁস মুরগির ডাক কর্ণে প্রবাহিত হয়, যেন তারা মানব জাতিকে আহ্বান জানাচ্ছে, ওহে মানব সন্তান, নিদ্রা থেকে জাগ্রত হও, কারণ ঘুম থেকে নামাজ উত্তম। তাদের ডাকেই যেন সাড়া দিয়ে জবা ধীরে উঠে বসে। চোখ কষলিয়ে পাশে ফিরতেই তার ভ্রু কুঁচকে আসে। বিছানা শূন্য। জোনাকি কথায় বিভ্রান্ত দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে সেই মুহূর্তের জন্য থমকে যায়, কারণ সে তো জানেই না গভীর রাতে এখানে শেহবাজের আগমন ঘটেছিল। ফের কোনো দেরি না করে জবা সোজা মায়ের কাছে ছুটে যায়। আসিয়া বেগম তখন হাঁস মুরগির খাবার প্রস্তুত করতে ব্যস্ত। গৃহস্থলীর কাজেই নিমগ্ন। জবা তার সম্মুখে গিয়ে দ্রুত প্রশ্ন ছুড়ে দেয়, আম্মা, জোনাকি কই? জবার প্রশ্নে আসিয়া বেগম ভ্রু কুঁচকে বলেন, জোনাকি রাইতে তোর কাছে থেইক্কা চইলা আইছিল। কেন? জবার প্রশ্নে আসিয়া বেগম দুদিকে মাথা নাড়িয়ে আফসোসের সহিত বলেন, তোর তিনি আইছিল রাইতে। আসিয়া বেগমের মুখ থেকে শেহবাজের আসার কথা শুনতেই জবার বুকের ভেতর প্রবল ধুকপুক শুরু হয়। এক অজানা অস্থিরতা তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে। দৃষ্টি মুহূর্তেই ঘোলাটে হয়ে আসে। অসংখ্য প্রশ্ন তার মনে দোলা খায়, আর সেই তীব্র উদ্বেগে সে দ্রুত জিজ্ঞেস করে, আম্মা, তাইলে উনি কই? ঘরে নাই যে? জবার কণ্ঠে এক অসমাপ্ত চাওয়া লুকিয়েছিল, এক অদৃশ্য আকুতি। কিন্তু আসিয়া বেগম তা উপেক্ষা করে দৃঢ়স্বরে বলে ওঠেন, উনি কি তোর মতো আজাইরা নাকি? তার অনেক কাম আছে, তাই ভোর হইতে চইলা গেছে। মায়ের কথায় জবার বুকের ভেতর বিষাদের এক স্থির পাথর জমে ওঠে। নিঃশব্দে সে ঘুরে দাঁড়ায় আর নির্বাক পায়ে নিজ কক্ষে ফিরে আসে। দরজা বন্ধ করতে চোখ টলমল করে ওঠে। ক্ষণিকের জন্য সে নিজেকে সামলাতে পারে না। শূন্য দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে মনের গহীনে এক অব্যক্ত কষ্ট উপচে পড়ে। এমন কি কাজ ছিল যে আমাকে না বলেই চলে যেতে হলো?
মনের এই চাপা প্রশ্ন তার হৃদয়কে নিংড়ে দেয়। সে জানে গত রাতে স্বপ্নের মাঝে সে অনুভব করেছিল এক উষ্ণ স্পর্শ, শেহবাজের অস্তিত্ব। কিন্তু যদি জানতো সেটা নিছক স্বপ্ন ছিল না, বরং বাস্তব, যদি খুঁড়া করে উপলব্ধি করতে পারত যে শেহবাজ সত্যিই তার পাশে ছিল, তাহলে সে কোনো দ্বিধা রাখত না। সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলতো, নিয়ে যান আমায় আপনার সাথে। কিন্তু সেটাও কি আর হলো? নিঃসঙ্গতার ভারে নুইয়ে পড়া জবা বিষণ্ণ মনে বসে আছে নিচের কক্ষে। প্রভাতের কোমল সোনালি আভা কখন যে গোধূলির রক্তিম আলোর সঙ্গে মিশে গেছে সে টেরও পায়নি। সময় যেন স্থির হয়ে আছে তার জন্য, অথচ ক্ষণে ক্ষণে তার চোখ চলে যায় জানালার বাইরে এক আশায়। যদি শেহবাজ ফিরে আসে। ঠিক তখনই আসিয়া বেগম এক বৃদ্ধ কবিরাজকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন। জবা বিস্মিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, মা, কবিরাজের কেন আনছো? তার প্রশ্ন উপেক্ষা করেই আসিয়া বেগম গম্ভীর কণ্ঠে কবিরাজকে নির্দেশ দেন, চাচা দেখেন তো আমি যা অনুমান করছি তা সত্য কিনা। আসিয়া বেগমের কথায় কবিরাজ মনোযোগ সহকারে জবাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়েন। নিঃশব্দ কক্ষের বাতাস ভারী হয়ে ওঠে প্রতীক্ষার বোঝায়। এক সময় কবিরাজ তার পরীক্ষা সম্পূর্ণ করে উজ্জ্বল চোখে আসিয়া বেগমের দিকে তাকিয়ে আনন্দিত স্বরে বলে ওঠেন, জোনাকির মা, মিষ্টান্ন ভোজের আয়োজন করো, নতুন অতিথি আছে। জমিদার গিন্নি আন্তঃসত্ত্বা, জমিদার বংশের উত্তরাধিকার ধারণ করেছে তার গর্বে। কবিরাজের বাক্যে যেন আনন্দের বিস্ফোরণ ঘটে কক্ষে। আসিয়া বেগম ও জোনাকি উচ্ছ্বাসে জবাকে জড়িয়ে ধরে। আবেগমোহিত কপালে চুম্বন এঁকে দিয়ে ছুটে যান খবরটি জবার পিতাকে জানানোর জন্য। কিন্তু জবা সে স্থির নিঃশব্দ। চারিপাশের এই আনন্দ উৎসব যেন তাকে ছুঁয়েও যাচ্ছে না, আবার ছুঁয়েও এক অদ্ভুত শূন্যতার মধ্যে ফেলে দিচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো অজানা অনুভূতির সমুদ্রের মাঝে ডুবতে বসেছে, অথচ সে জানে না কিভাবে সাঁতার কাটা উচিত। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। কম্পিত হাতে সে নিজ অজান্তে নিজের উদরে স্পর্শ করে। এক চিমটি বাস্তবতা যেন সেই স্পর্শের মাধ্যমে তাকে বিদ্যুৎপৃষ্ট করে দেয়। দু চোখ অশ্রুতে ভরে ওঠে। এই মুহূর্তে, এই ক্ষণে তার অস্তিত্বের প্রতিটি কোষ, প্রতিটি নিঃশ্বাস শুধুমাত্র একজনকেই খুঁজছে, তার ফুসোবাবুকে। তার বুকের উষ্ণতার মাঝে লুকিয়ে যেতে ইচ্ছে করছে কোনো শব্দের উপেক্ষা না করে তার বুকে মুখ গুজে দিয়ে ফিসফিসিয়ে জানিয়ে দিতে, আপনার এই অংশ আমার ভেতর বড় হচ্ছে। কিন্তু সে যে নেই। জবা আবার ভাবে, আচ্ছা, উনি যখন জানবে তার অস্তিত্বের অংশের কথা, তখন তার কঠোর মুখাবয়বে কেমন প্রতিক্রিয়া ফুটে উঠবে? জবা ভেবে পাচ্ছে না। সে আর এক মুহূর্ত এখানে থাকতে চাইছে না। এখনই তার মহলে ফেরা উচিত। যেই ভাবনা সেই কাজ। সে পদচারণ করে নিজ পিতার নিকট, তাকে দিয়ে আসার কথা বলতে। তখনই তার পিতা হাসি মুখে তার সামনে এসে কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে ওঠে, আম্মা, আমি এখনই মিষ্টি লইয়া জমিদার মহলে যাইতাছি, তাগরে এই খুশির সংবাদটা দিতে। আব্বা, আমারে লইয়া যান, আমিও যামু আপনার লগে। জবার কথা শুনে তার পিতা চিন্তিত হয়ে বলে ওঠে, না মা, তোর আমার লোকে যাওয়ার লাগবে না। তুই তো জানোস এই জায়গাতে আমাগো হাইটা যাওয়া লাগবো জমিদার মহল পর্যন্ত। আমি চাই না তুই এই অবস্থায় হাইটা এতদূর যা। আমি বরং খবরটা দিয়ে চলে আসবো, তখন জামাই নিজেই তোরে নিয়ে যাইব। পিতার মুখ হতে এহেন কথা শুনে জবার মন কুঠুরিতে একরাশ হতাশা ছেয়ে যায়। সে যে নিজ মুখে তার ফুসোবাবুকে তার ভালোবাসার অংশের আগমনের বার্তা দিতে চেয়েছিল, এখন কিভাবে সে এই কথাটা বলবে তার পিতার কাছে? জবার ভাবনার মাঝে তার পিতা অশ্রুসিক্ত নয়নে জবার গালে হাত দিয়ে বলে ওঠে, আমার সেই ছোট্ট মাটাও এখন মা হইব। আমি অনেক খুশি মা। দয়া করি স্বামী সংসার লইয়া তুই সারা জীবন সুখে থাক। বাবার কথায় জবার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে পিতার বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। তখনই সে বলে ওঠে, আর কাঁদিস না মা, এখন তোর চোখে আমি যাতে পানি না দেখি, সময় হয়ে যাইতেছি। আমি যাই তাইলে। বলে তিনি পদচারণ করে মহলের উদ্দেশ্যে। তখনই জোনাকি পেছন থেকে এসে বলে ওঠে, আব্বা, আমিও যাবো আপনার লগে। আমি একটু জমিদার মহলটা দেখে আসুম। জোনাকির কথায় জবা সেদিনের সভাসদের বলা কথা মনে করে চিন্তিত হয়ে বলে ওঠে, না, তোর যাওয়ার দরকার নাই, তুই এইখানেই থাক। সে শুনে কার কথা জোনাকি কারো নিষেধ না শুনে পা বাড়ায় নিজ পিতার সহিত। জবা ও আসিয়া বেগম তাদের পদচারণের পানে চেয়ে থাকে যতক্ষণ অবধি তাদের ছায়ামূর্তিটুকু দৃশ্যমান থাকে।
সময় তার আপন নিয়মে গড়িয়ে চলে। বিকেলের রং মুছে গিয়ে গাঢ় অন্ধকারে ছেয়ে যায় আকাশ। ধীরে ধীরে রাত গভীর হয়, তবুও জবার পিতা ও বোনের কোনো খোঁজ নেই। অস্থিরতা গ্রাস করে নেয় জবার মন। কক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অজান্তেই তার পায়চারি বেড়ে যায়। তার হৃদয়ে যেন এক অজানা আশঙ্কার দোলাচল। জবার এমন অস্থির অবস্থা দেখে আসিয়া বেগম গভীর উদ্বেগ লুকিয়ে শান্ত স্বরে বলেন, মা তুই শান্ত হ। মনে হইতাছে আইজি হয়তো ওনাগো জমিদার বাড়ি থাইকা আসতে দেয় নাই, রাইত হইয়া গেছে দেইখা। মায়ের কথায় কিছুটা স্থির হয় জবা। হতে পারে সত্যিই তাই হয়েছে, কিন্তু আসিয়া বেগম যে তাকে শান্ত করতে কথাগুলো বলেছেন সে কথা জবা জানে, কারণ মায়ের চোখের গভীরে যে একই দুশ্চিন্তার ছায়া। জবা ধীর পায়ে কক্ষের জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আধারে আকাশের দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। তার বুকের গহীনে ফের অভিমান জমতে থাকে শেহবাজের প্রতি। মনে মনে সে বলে ওঠে, কি করে পারলো সে? কি করে পারলো তার অস্তিত্বের আগমনের খুশির সংবাদ জেনেও একবারও না আসতে? জবা কতবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, প্রতিবার মনে হয়েছে হয়তো এবার সে এসেছে, হয়তো তার ফুসোবাবু দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, তাকে নিতে এসেছে। কিন্তু না, নির্দয় মানুষটা এলো না। রাত ফুরিয়ে প্রভাত প্রায় আসন্ন, তবুও তার দেখা নেই। জবার বুকের গভীরে প্রশ্নের বিষাক্ত ছায়া নেমে আসে। তবে কি সে খুশি হয়নি? যদি সত্যি খুশি হতো তবে কি সে আসতো না? যেমন সেদিন এসেছিল গভীর রাতে কেবল তার জন্য। জবার ভাবনার মাঝে দীর্ঘ রজনী ফুরিয়ে যায়। এক মুহূর্তের জন্য তার চোখে ঘুম আসেনি। একই অস্থিরতায় কেটে গেছে আসিয়া বেগমের রাতও। উদ্বেগ, শঙ্কা আর এক অজানা ভয় তাদের দুজনকে স্থির হতে দেয়নি। প্রভাতের আলো ফুটতেই তারা সালাতে দাঁড়িয়ে যায়। নামাজের সান্ত্বনা যেন খানিকটা প্রশান্তি এনে দেয়, কিন্তু অন্তরের অস্থিরতা তাতে একটুও কমে না। সালাদ শেষে আসিয়া বেগম প্রতিদিনের মতো উঠোনে এসে হাঁস মুরগির জন্য আহার তৈরিতে ব্যস্ত হন। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি দৌড়ে আসে, যেন কোনো অশুভ বার্তা বহন করছে। সে হাঁপাতে হাঁপাতে আসিয়া বেগমের সম্মুখে এসে থমকে দাঁড়ায়। কণ্ঠে গভীর বেদনার ভার, চোখে এক অজানা শোকের ছায়া নিয়ে বলে ওঠে, ও জোনাকির মা, তোমার জোনাকি আর তোমার স্বামী নাই গো। উত্তরের জঙ্গলে থেকে লাশ পাওয়া গেছে। এমন এক বাক্য বলল লোকটি যা আসিয়া বেগমের চিত্ত চিরে এফোর ওফর করে দিয়েছে। তিনি স্তব্ধ হয়ে গেলেন, বুঝতে পারছেন না যা শুনেছে তা সঠিক নাকি ভ্রম। কথাটি দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস হচ্ছে না আসিয়া বেগমের। সে মাটিতে নিস্তেজ হয়ে লেপ্টে বসে আছেন লোকটির পানে চেয়ে। তখনই জবা বাহিরে এসে আসিয়া বেগমের এহেন হালাত দেখে তার কাছে ছুটে গিয়ে প্রশ্ন করে, আম্মা কি হয়েছে তোমার? আসিয়া বেগম নিশ্চুপ, কোনো কথার উত্তর দিচ্ছে না। মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে লোকটি ফের একই কথা ছুড়ে দেয় জবার উদ্দেশ্যে। নির্মম বাক্যটি কর্ণভেদ করে পৌঁছতেই জবা ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে ওঠে, আপনি কি বলছেন চাচা? আপনার হুঁশ আছে? মিথ্যার আশ্রয় নিয়ে এত বড় কথা বলতে কুণ্ঠাবোধ হলো না? জানেন আপনার এই বিভৎস মিথ্যার জন্য কত বড় শাস্তি পাওয়ার অধিকারী আপনি? লোকটি জবার উত্তপ্ত বাক্যের পরও অটল ব্যথিত নয়নে চেয়ে সংযত স্বরে বলে, আমি মিথ্যা কইতেছি না মা, বিশ্বাস করো আমি সত্যি কইছি। যদি অবিশ্বাস হয় তাহলে নিচে গিয়ে চোখে গিয়ে দেখে আই। লোকটির দৃঢ় উচ্চারণ জবার অন্তর পর্যন্ত ঝাঁকুনি দিয়ে যায়। তার সমগ্র সাহস মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। শরীর এক অসহনীয় শীতল আতঙ্কে জমে আসছে তার। রক্তের প্রবাহ থমকে গেছে। তার মনের গভীরে ধাক্কা দিয়ে উঠছে প্রবল এক অনিশ্চয়তা। সর্বাঙ্গে কাঁপুনি ছড়িয়ে পড়েছে। বুকের ভেতর কিছু একটা চূর্ণ হয়ে যাচ্ছে জবার। চোখ ফেটে বেরিয়ে আসে দুঃসহ অশ্রু, কিন্তু কান্নার বিলাপ শোনার মতো সময় তার নেই। নিজেকে আর ধরে রাখতে পারে না সে। পাগল প্রায় অবস্থায় উঠে দাঁড়ায়, দিশেহারা চিত্তে ছুটে যায় অজানা বিভীষিকার দিকে। আসিয়া বেগম তখন নিজ সম্বিত ফিরে পান। তিনি নিজেও আতকে উঠে মেয়ের পিছু নেন। দুজনেই দিক বিদিক হারিয়ে ছুটছে। শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই তাদের। পায়ের গতিও তাদের বসে নেই। যেন অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দুজনের একটাই প্রার্থনা উঠে আসে, লোকটির বলা কথা যেন মিথ্যে হয়, যেন এই দৌড় শুধু এক বিভ্রান্তির অংশ হয়ে থাকে। কিন্তু নিয়তি নিষ্ঠুর, সে তো কাউকে দয়া করতে জানে না। সময়ের কাঁটা কেবলই এগিয়ে চলে। জবা আর আসিয়া বেগম পথ চলতে থাকেন পাগল প্রায় অবস্থায়। তাদের শ্বাস দ্রুততর হচ্ছে, পায়ের
ভারসাম্য হারিয়ে যাচ্ছে বারবার, কিন্তু থামার অবকাশ নেই। জবার শরীর একেবারে বিধ্বস্ত, প্রচণ্ড ক্লান্তি আর কাঁপুনি তার সমস্ত শক্তি নিঃশেষ করে দিচ্ছে। তবুও সে হাল ছাড়ে না, মায়ের হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকে, কারণ পেছনে ফেরার উপায় নেই। সামনে যা আছে তা জানার জন্যই তাদের এই উন্মত্ত পথ চলা। প্রখর রোদ মাথার উপর আগুন ঢালছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর, কাপড় চুপসে যাচ্ছে, কিন্তু এই যন্ত্রণাও এখন তুচ্ছ, কারণ তারা তো হাঁটছে এক ভয়ঙ্কর শঙ্কার দিকে, যা শরীরের কষ্টের চেয়েও বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক। অবশেষে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। সেখানে গিয়ে যা দেখে তাতেই তাদের শিরদাঁড়া বেয়ে নেমে আসে এক হিম শীতল স্রোত। অসংখ্য মানুষের ভিড় জমে আছে সামনে, সেই ভিড় যেন এক অনিশ্চয়তা বহন করছে। জবা মুহূর্তের জন্য থমকে যায়, তারপর সমস্ত শক্তি একত্র করে দৌড়ে ছুটে যায় ভিড়ের মধ্যে। তার শাড়ির আঁচল মাটিতে পড়ে গড়াগড়ি খায়, ধুলায় মাখামাখি হয়ে যায় সে, কিন্তু এসবের কোনো হুঁশ নেই তার। সে শুধু খুঁজছে নিজ আপনজনদের, যাদের হারানো ভয় তাকে এই উন্মত্ততার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ভিড় ঠেলে এগিয়ে যেতে জবার চোখে পড়ে সাদা কাপড়ে মোড়ানো দুটি নিথর দেহ। বুকের গভীর থেকে দুঃসংবাদের ঝড় এক ঝটকায় সব কিছু উলট পালট করে দেয়। কম্পিত পায়ে এগিয়ে যায় সে, মনে হয় প্রতিটা পদক্ষেপের সঙ্গে হৃৎপিণ্ডটা ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত শেহবাজের দৃষ্টি পড়ে জবার ওপর। বিধ্বস্ত বিপর্যস্ত সে, ছুটে গিয়ে তাকে ধরে ফেলতে চায় শেহবাজ, কিন্তু তার আগেই জবা দুঃসহ সত্যের মুখোমুখি হয়। সাদা কাপড় সরাতে হৃদয় বিদারক চিৎকারে কেঁপে ওঠে চারদিক। গগন বিদীর্ণ করা সেই আর্তনাদ সমস্ত পৃথিবীকে জানিয়ে দেয় এই নিথর দেহ দুটি তারই রক্তের সম্পর্কিত, তারই আপনজন। দূরে দাঁড়িয়ে থাকা আসিয়া বেগম নিজের স্বামী ও আদরের মেয়ের শীতল দেহখানা দেখে জমে যান। মুহূর্তে পুরো শরীর অনুভূতিহীন হয়ে বসে পড়েন মাটিতে। অথচ জবা সেই নিথর দেহের সামনে দাঁড়িয়ে সামলাতে পারে না নিজেকে। পিতার শিয়রের কাছে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে আর্তনাদ করে ওঠে, আব্বা, ও আব্বা, আপনি এমনি শুইয়া থাকেন না, ওঠেন, একটু উইঠা আমার দিকে তাকান। দেখেন আপনার মেয়ের অনেক কষ্ট হইতেছে। আব্বা ওঠেন না, আমার কলিজা তো ফাইটটা যাইতেছে। দেখেন না একবার আমারে। আহ, কি ভয়ঙ্কর হৃদয় বিদারক আর্তনাদ, যা উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে তীক্ষ্ণ শেরের মতো বিঁধে যায়। জবা কিছুতেই মেনে নিতে পারছে না তার বোন ও পিতার এই নিস্তব্ধতা। তার চিৎকারে বাতাস কেঁপে ওঠে। সে ব্যাকুল হয়ে বোনের নিথর দেহ আঁকড়ে ধরে। রক্তে ভেজা গাল দুটো হাতের উষ্ণ স্পর্শে মুছে দিয়ে সেখানে গভীর ভালোবাসার চুম্বন আঁকে সে। ফের অনুনয়ের সহিত বলে ওঠে, ও জোনাকি, ও বোন, একটু ওঠ না রে, হেমনি আর শুয়ে থাকোস না। ও সোনা পাখি, ওঠ না একটু, দেখ তোর বুবু তোরে ডাকে। ও বোন, তাকা না আমার দিকে। তার কণ্ঠে শুধু আহ্বান নয়, শুধু আর্তনাদ নয়, এ এক শূন্যতার অতল গহ্বরে হারিয়ে যাওয়া এক বিদীর্ণ আত্মার চিৎকার। জবার করুণ বিলাপে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। চারিপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর হৃদয়ে বেদনার শীতল ছায়া নেমে আসে, কিন্তু যাদের উদ্দেশ্যে এই হৃদয়ভেদী আহ্বান, তারা আর কখনোই তা শুনবে না। কি করে শুনবে? তাদের দেহ তো নিষ্প্রাণ, নির্মম নিষ্ঠুরতার বলি হয়ে তাদের রুহ অনেক আগেই এই মায়ার পৃথিবী ছেড়ে চলে গেছে। জবা আর সহ্য করতে পারছে না, কণ্ঠ চিরে উঠে আসছে হাহাকার। বুক ফাটানো চিৎকার দিয়ে সে বারবার জোনাকির নিথর দেহ আঁকড়ে ধরছে, অসহায়ের মতো তাকে জাগাতে চাইছে, অথচ প্রতিবারই আরও গভীর শূন্যতার অতলে তলিয়ে যাচ্ছে সব কিছু। জবার এমন বিপর্যস্ত অসহায় অবস্থা দেখে শেহবাজ আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত এগিয়ে এসে শক্ত হাতে তাকে নিজের বুকের মাঝে চেপে ধরে, যেন ভেঙে পড়ার আগেই তাকে আগলে রাখতে পারে। কিন্তু শেহবাজের কঠোর সুরক্ষার প্রতীক সেই আলিঙ্গনও জবার শোকের প্রবল স্রোত থামাতে পারে না, বরং সে আরও বেশি বিহ্বল হয়ে ওঠে, আরও অসহায় হয়ে কেঁদে ওঠে। তার দুঃখ এতটাই গভীর যে শেহবাজের উষ্ণতাও তা প্রশমিত করতে ব্যর্থ হয়। তবুও শেহবাজের অস্তিত্ব টের পেয়ে জবা তার বুক থেকে মুখ তুলে চেয়ে থাকে। তার চোখে অশ্রুর স্রোত, কণ্ঠে ভাঙচুরে হওয়া এক করুণ আকুতি, ঠোঁট কাঁপে, গলা জড়িয়ে আসে। তবুও সে বলে, আপনি তো এই মির্জানগরের জমিদার, সকলে আপনাকে ভয় পায়। আপনি একটু আব্বাকে আর জোনাকিকে বলেন না উঠতে। আপনি বললেই ওরা উঠে যাবে, দয়া করে একবার বলেন। তার কণ্ঠে আকুতি নয়, আত্মার শেষ আশ্রয় খোঁজার মরিয়া চিৎকার। বাস্তবতা বুঝতে না পারার শিশুসুলভ আবেগ নয়, বরং এক অন্তহীন
অস্বীকার, এক ভয়ঙ্কর সত্য থেকে পালিয়ে বাঁচার ব্যর্থ চেষ্টা। শেহবাজ অনুভব করতে পারে জবার মানসিক স্থিতি ভেঙে পড়েছে, দুঃখের সাগরে সে দিশেহারা হয়ে গেছে। এই মুহূর্তে তাকে শান্ত করাই প্রয়োজন। তাই শেহবাজ নরম কণ্ঠে বলে, ফুল, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এ যেন বাতাসে মিলিয়ে যাওয়া কথার মতোই শূন্যতা সৃষ্টি করে। কারণ জবার কান্নার স্রোত থামার নয়, সে যেন ব্যথার প্রতিচ্ছবি হয়ে নিজের সুখেই বিলীন হতে চায়। জবা ফের আহাজারি করে বলে ওঠে, কে মারলো আমার আব্বাকে? কে মারলো আমার বোনকে? কি ক্ষতি করেছিল তারা? কারো? বলে বারবার চিৎকার করতে থাকে জবা। আহাজারির এক পর্যায়ে অবশ হয়ে সে শেহবাজের বুকে ঢলে পড়ে। শেহবাজ আঁতকে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তীব্র উদ্বেগে চারিপাশে তাকিয়ে একজনের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, হাকিম ডাকো এক্ষুনি। তার কণ্ঠের দৃঢ়তা স্পষ্ট, কিন্তু অন্তরে এক অজানা আতঙ্ক কাজ করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে জবাকে শক্ত হাতে কোলে তুলে নেয়। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে আসিয়া বেগমের নিস্তব্ধ অনুভূতিহীন অবস্থা। তিনি স্থির নিশ্চল হয়ে একটি প্রতিমার মতো বসে আছেন, চোখের দৃষ্টি ফাঁকা, যেন তিনি বাস্তবতাকে ছুঁয়ে দেখার শক্তিও হারিয়ে ফেলেছেন। শেহবাজ দ্রুত তার সামনে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, আম্মা, আপনি ঠিক আছেন? কিন্তু কোনো সাড়া নেই। এক নিঃশব্দ জগতে ডুবে আছেন আসিয়া বেগম। তার শরীরে কোনো নরণচরণ নেই, কোনো আবেগের বহিঃপ্রকাশ নেই। শেহবাজের মনোগহীনে এক অদ্ভুত ব্যথার স্রোত বইতে থাকে। সে বুঝতে পারে এই শোক শুধু জবার নয়, এই শোক তার মায়েরও, যা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। নিজের আবেগকে সংযত করে সে দ্রুত নির্দেশ দেয়, আম্মাকে অন্তর্মহলে নিয়ে যাও, খেয়াল রেখো যেন একা না থাকে সে। সময় বয়ে যায়, কিন্তু জবা নিস্তেজ হয়ে শেহবাজের বুকের গভীরে লুটিয়ে পড়ে আছে। শেহবাজ তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, যেন কোনো শক্তি তাকে আলাদা করতে না পারে। তার সমগ্র শরীর শিহরিত, মনে এক দুর্বোধ্য ঝড় বয়ে চলেছে। কিছুক্ষণ আগে হাকিমের মুখ থেকে শোনা বাক্যটি তাকে এক অচেনা অনুভূতির অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার এখন কি অনুভব করা উচিত, কি প্রতিক্রিয়া দেখানো উচিত। সে শুধু জানে যদি সে পারত তবে এই মুহূর্তে জবাকে নিজের বুকের গভীরে গেঁথে নিত, শ্বাস প্রশ্বাসে মিশিয়ে নিত, যেন সে আর পৃথক সত্তা হয়ে না থাকে। নিজেকে সামলে নিয়ে শেহবাজ জবার উদরের উপর হাত রাখে। তার আঙুলের স্পর্শে অজানা এক শিহরণ খেলে যায়। গলা গভীর অথচ কাঁপন মিশ্রিত হয়ে বলে ওঠে, ফুল, তুমি কি জানো আমাদের ভালোবাসার এক টুকরো স্নেহ এখন তোমার গর্ভে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে। আমার ছোট্ট হাঁসের ছানাটার গর্ভে এখন এক ছোট্ট প্রাণ আলিঙ্গন খুঁজে নিয়েছে। বলে শেহবাজ জবাকে আরও শক্তভাবে জড়িয়ে জবার ললাটে গভীর চুম্বন এঁকে দিয়ে কম্পিত কণ্ঠে ফের বলে ওঠে, ফুল, দেখো আমার শরীর কাঁপছে, বুকের ভেতরে এক অজানা শিহরণ জাগছে। এ কেমন অনুভূতি আমাকে গ্রাস করছে। বাবা হওয়ার এই সংবাদ কি সত্যি এতটা বিস্ময়কর, এতটা রঙিন, এতটা আবেগময়? আমি শ্বাস নিতে পারছি, অথচ মনে হচ্ছে হৃদয়টা আনন্দে এক মুহূর্তের জন্য থমকে গেছে। শেহবাজ চোখ বন্ধ করে নেয়। মুহূর্তের মধ্যে তার শুষ্ক অনুভূতিহীন দৃষ্টি শৃঙ্খল ভেঙে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। এ অশ্রু এক পিতার অশ্রু, যে নিজের রক্তের বন্ধনকে প্রথমবারের মতো সাদরে গ্রহণ করছে। এ অশ্রু এক স্বাগত, এক নিঃশব্দ আহ্বান, যা তার হৃদয়ের গভীরতম কোনো এক উৎসারিত হয়ে ঝরে পড়ছে জবার অগোচরেই। অথচ মেয়েটি কিছুই টের পায় না, কীভাবেই বা পাবে? তার হৃদয়ে যে স্বজন হারানোর বেদনা সমেত পাথরের মতো ভারী শূন্যতা জমে আছে, যেখানে অনুভূতির প্রবাহ নিস্তব্ধ হয়ে গেছে। আরও খানিকটা সময় অতিবাহিত হতেই শেহবাজের উষ্ণ বুকের আশ্রয় থেকে ধীরে ধীরে জবার জ্ঞান ফেরে। চোখ খুলতেই দুঃসহ স্মৃতির ঝড় ঝাঁপিয়ে পড়ে তার মস্তিষ্কে। মুহূর্তের মধ্যে ভয়ার্ত চেতনা ফিরে আসে। তার পিতা, তার বোন, তাদের নিথর দেহ কোথায়? তাদের পাশে যেতে হবে তাকে। এহেন চেতনায় সে বিদ্যুৎ গতিতে উঠে বসে। শেহবাজের বাঁধন থেকে ছুটে যেতে চায়, কিন্তু শেহবাজ বজ্র দৃঢ় হাতে তাকে আটকে ফেলে। জবা ছটফট করে মরিয়া হয়ে মুক্ত হওয়ার চেষ্টা চালায়। তখনই শেহবাজ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ফুল, এতটা অস্থির হইও না, নিজেকে সংযত করো। কিন্তু শান্ত হওয়া তো দূরের কথা, জবা আরও উন্মত্ত হয়ে ওঠে। তার স্বজনদের নিথর দেহের কাছে পৌঁছতে হবে তাকে। তাই সে ছোটার জন্য চিৎকার করে কান্না করে ওঠে। তার কান্না, তার চিৎকার কক্ষের চারিপাশের বাতাসকে ভারী করে তোলে। জবার এহেন হালাত দেখে তখনই শেহবাজ নিষ্পৃহ স্বরে বলে, তাদের দাফন সম্পূর্ণ হয়েছে, তুমি চাইলেও আর তাদের দেখতে পারবে না।
এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে, জবার সারা শরীর জমে যায়, চোখের ভেতর দুঃসহ শূন্যতার অন্ধকার নেমে আসে। চোখে মুখে আগুন নিয়ে চিৎকার করে ওঠে সে, যেন জগতের সমস্ত যন্ত্রণা তার কণ্ঠে জমা হয়েছে। ফের ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আপনি এমনটা কেন করলেন? কেন আমাকে ছাড়া তাদের দাফন করালেন? শেহবাজ জবার মনের অবস্থা বুঝতে পারে, তাই জবাকে কাছে টেনে শক্ত হাতে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ফুল, একটু শান্ত হও। তুমি জ্ঞানহীন ছিলে পুরো সময় জুড়ে। এতক্ষণ লাশ রাখা সম্ভব ছিল না। আর তুমি যদি এত অস্থির হও তবে আমাদের অনাগন্ত সন্তানের ক্ষতি হবে। শেহবাজের কথা শুনে জবা পাথরের মতো নিশ্চল হয়ে যায়। কয়েক মুহূর্ত সে শূন্য দৃষ্টিতে স্থির দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজেকে শেহবাজের বুকের আশ্রয় থেকে ছিন্ন করে নেয়। পর মুহূর্তে সে দু হাত তুলে নিজের পেটে নির্মমভাবে আঘাত করতে শুরু করে, আর কাঁপতে কাঁপতে তীব্র কান্নায় চিৎকার করে ওঠে, আমি রাখবো না এই সন্তান। ওর আগমনের সংবাদ দিতে এসে আমার আব্বা আমার জোনাকে আমাকে ছেড়ে চলে গেছে। আমার জন্য অভিশাপ। আমি একে শেষ করে দিব, মেরে ফেলবো একে। তার ক্রন্দনের প্রতিধ্বনি বাতাসে মিলিয়ে যেতে না যেতে বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ে শেহবাজের লৌহ দৃঢ়চর, যা জবার কাল ছিন্ন ভিন্ন করে দেয়। আঘাতের তীব্রতায় জবা প্রায় মাটিতে লুটিয়ে পড়তে নিলে শেহবাজ বিদ্যুৎ গতিতে তাকে টেনে ধরে, তার থুতনি নির্মমভাবে চেপে ধরে রক্ত শীতল কণ্ঠে গর্জে ওঠে, খবরদার জবা, আমার সন্তানের গায়ে এক বিন্দু ক্ষতিও যদি লাগে, আল্লাহর কসম, এই পৃথিবী আমি ধ্বংস করে দেব। বলে সে এক ঝটকায় জবাকে ছেড়ে দূরে সরে যায়। টাট শিরায় শিরায় রক্তের টান তৈরি হয়, ফুসফুসের ভেতর আগুন জ্বলে ওঠে। হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে নিজের চুল টেনে ধরে শেহবাজ, দৃষ্টি রক্ত লাল হয়ে ওঠে তার ক্রোধে। অন্যদিকে জবা মুখ ফিরিয়ে নীরবে অঝোর ধারায় কাঁদতে থাকে, যেন তার সমস্ত কষ্ট বুকের ভেতর পাথরের মতো জমাট বেঁধে গেছে। অজস্র মুহূর্ত পার হয়ে যায়। শেহবাজ ধীরে ধীরে গভীর শ্বাস নেয়, দুঃসহ রাগ সংবরণ করে জবার সামনে এসে কোমল অথচ দৃঢ় স্বরে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি যা করছিলে তা আমি সহ্য করতে পারিনি। বলো, একজন পিতা কি তার সন্তানের মৃত্যুর কথা শুনতে পারে? জবা নির্বাক, সে কোনো উত্তর দেয় না, শুধু ফাঁকা চোখে সামনে তাকিয়ে নীরবে কাঁদতে থাকে। ফের দীর্ঘশ্বাস ছেড়ে চোখের জল মুছে ফেলে, কাপা কণ্ঠে বলে ওঠে, আমাকে আব্বা আর জোনাকির কবরের কাছে নিয়ে যান। আমি যেতে চাই, দেখতে চাই দেখতে চাই ওনাদের শেষ আশ্রয়। চারিদিকে ঘন কালো অন্ধকার ঘনিয়ে এসেছে। জমিদার বাড়ির আঙিনা বিষাদের ভারে স্তব্ধ, যেন শোকের কালো ছায়া প্রতিটি ইট পাথরের গভীর দাগ কেটে গেছে। এমন নিঃসঙ্গ নির্দয় সময়ে জবাকে নিয়ে যাওয়া উচিত হবে না, শেহবাজ তা ভালো করেই জানে। কিন্তু জবার আগুল আহমান, তার ব্যাকুল চোখের আরতি উপেক্ষা করার শক্তি তার নেই। তাই সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করল না শেহবাজ। সে জবাকে নিয়ে নিজ ঘোড়ার নিকট গিয়ে কঠোর দৃঢ় ভঙ্গিতে তাকে নিজের ঘোড়ায় বসিয়ে শক্ত হাতে বেষ্টন করে নিজেও উঠে বসল পিঠে। প্রতিটি স্নায়ু টান টান করে ঘোড়ার লাগাম টেনে ধরল শেহবাজ। ফের মুহূর্তেই ঝড়ের বেগে ছুটে চলল তাদের গন্তব্যের দিকে। কবরস্থানে পৌঁছতেই শীতল বাতাস হাড়ের ভেতর পর্যন্ত শিরশিরে শীতলতা বইয়ে দিল। নিস্তব্ধতা যেন শখের গভীরতাকে আরও তীব্র করে তুলেছে। চারিপাশের নীরবতা কেবল মৃত্যু আর হারানোর গুঞ্জন শুনিয়ে যাচ্ছে। চাঁদের ফ্যাকাশে আলো সাদা কাপড়ের মতো বিছিয়ে আছে দুটি কবরের ওপরে, যেন নির্বাক শোক জ্ঞাপন করছে মিত্রদের স্মৃতিতে। জবা শেহবাজের হাত ছাড়িয়ে নিষ্প্রাণের মতো মাটিতে নুয়ে পড়ল, কাঁপতে থাকা আঙুলে কবরের মাটি স্পর্শ করল, আর মুহূর্তেই ফিরে পড়ল বিলাপে। অসংখ্য অস্পষ্ট শব্দে, বুকচিরা আর্তনাদে। শেহবাজ স্থির দাঁড়িয়ে রইল নীরব দর্শকের মতো। সে বহুবার জবার কান্না শুনেছে, কিন্তু আজকের মতো এতটা বেদনা বিধুর, এতটা বিভীষিকাময় আর কখনো শোনেনি। আজ জবার সমস্ত হাহাকার, সমস্ত দুঃখ, সমস্ত হারানোর যন্ত্রণা দিগন্ত বিদারী কান্নায় ঝরে পড়ছে। কিন্তু হঠাৎই জবার বিলাপ থেমে গেল। শূন্যতা গ্রাস করলো চারিপাশকে। তার নিস্তেজ শরীর ধপ করে ঢলে পড়ল মাটিতে, নিঃসঙ্গ কবরের পাশে। শেহবাজ উদ্বিগ্ন হয়ে জবাকে তুলে নিল, তার নিঃসার দেহ শক্ত হাতে আঁকড়ে ধরল বুকে। এক মুহূর্ত বিলম্ব না করে দৃঢ় পদক্ষেপে মহলের পথে অগ্রসর হলো। তার চোখে গভীর উদ্বেগের ছায়া, মুখে তীক্ষ্ণ শঙ্কার রেখা। কারণ জবা এখন একা নয়, তার অনাগত সন্তানের অস্তিত্ব রয়েছে তার মাঝে, যার প্রতিটি মুহূর্ত এখন যত্নের দাবিদার।
হাকিম স্পষ্ট করে বলে গেছে জবাকে শান্ত রাখতে হবে, দুশ্চিন্তার ছায়াও তার কাছে ভিড়তে দেয়া যাবে না। কিন্তু শেহবাজ জানে এটা এই মুহূর্তে অসম্ভব। যে নারী মৃত্যুর শীতল ছায়ায় দাঁড়িয়ে বুক চেরা আর্তনাদ করেছে, সে নিজের শোকে সমস্ত পৃথিবী ভুলে গেছে। তাকে সে কেমন করে শান্ত করবে, কিভাবে টেনে তুলবে তাকে বেদনার অতুল গহ্বর থেকে, যেখানে সে নিজেই তলিয়ে গেছে নিঃশেষ হয়ে। শেহবাজের শিরায় শিরায় এক অজানা অস্থিরতা ছড়িয়ে পড়ছে। তার হাতের বাঁধন আরও কঠোর হলো, যেন নিজের স্পর্শ দিয়ে হলেও জবাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে চায়। কিন্তু সে কি পারবে, নাকি এই শূন্যতা, এই গভীর সুখ ধীরে ধীরে গ্রাস করবে জবাকে, কেড়ে নেবে তার অস্তিত্বের শেষ আলোটুকু? মহলে ফিরে শেহবাজ জবাকে সতর্ক হাতে বিছানায় শুইয়ে দিল। উদ্বেগ তার চোখে মুখে স্পষ্ট, প্রতিটি স্নায়ু উত্তেজনায় টান টান। সে ব্যস্ত হয়ে উঠল জবার চেতনা ফেরানোর প্রচেষ্টায়, কিন্তু প্রতিটি মুহূর্ত অসহ্য দীর্ঘ হয়ে উঠেছে তার নিকট। অবশেষে অনেকক্ষণ পর জবার চোখের পাতা কাঁপল, ধীরে ধীরে খুলল তার নিস্তেজ চোখ জোড়া। কিন্তু তাতে শেহবাজের বুকের ভার কিছুই কমল না, বরং আরও গাঢ় হলো উদ্বেগ। কারণ জবা জ্ঞান ফেরার পর থেকে দৃষ্টি শূন্য চোখে একেবারে শূন্যতার গভীরে হারিয়ে তাকিয়ে আছে নিস্তেজভাবে। তার চোখে কোনো অনুভূতি নেই, কোনো আকুলতা নেই, এমনকি কান্নাও নেই। মনে হচ্ছে যেন সমস্ত আবেগ নিঃশেষ হয়ে গেছে তার। অসার এক দেহ পড়ে আছে মাত্র। শেহবাজের ভিতরটা কেঁপে উঠল। এমন নিষ্প্রাণ, এমন নিঃশেষ জবাকে সে সহ্য করতে পারছে না। যদি তার হাতে ক্ষমতা থাকতো, তবে সে সমস্ত কষ্টের ভার নিজে নিয়ে বিনিময়ে জবাকে যন্ত্রণা থেকে মুক্ত করত। যদি সম্ভব হতো, সে জবার সমস্ত দুঃখ নিজের শিরায় ধারণ করত, শুধুমাত্র তাকে এই অমানিসা যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য। কিন্তু তার পক্ষে তা সম্ভব নয়, সে পারছে না। আর এই অপারগতা তার বুকের ভেতর এক অদৃশ্য ছুরি চালিয়ে দিচ্ছে বারবার। গভীর শ্বাস ফেলে নিজেকে সংযত করল শেহবাজ। তারপর খাবার হাতে তুলে নিয়ে জবার মুখের সামনে ধরল। এক লোকমা ভাত তার ঠোঁটের কাছে তুলে ধরে নরম কণ্ঠে বলল, ফুল খেয়ে নাও, তোমার শরীর ক্লান্ত হয়ে গেছে। এমন হলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে, আর এতে আমাদের অনাগত সন্তানের ক্ষতি হবে। কিন্তু জবার কোনো সাড়া নেই। তখন শেহবাজ কিছু একটা ভেবে জবার পানে চেয়ে বলে ওঠে, তুমি জানো তোমার আম্মাও কিছু খায়নি, সে কারোর সাথে কথাও বলেনি এখন অবধি। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তাকে কে সামলাবে? শেহবাজের এহের কথায় জবা ধীরে ধীরে তাকায় শেহবাজের পানে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে আম্মার কাছে নিয়ে চলুন। জবার কথায় শেহবাজ শান্তভাবে বলে, খাবার শেষ করো, নিয়ে যাব। জবা যন্ত্রণা মিশ্রিত এক দীর্ঘশ্বাস ফেলল। প্রতিবাদ করার মতো শক্তি তার নেই, তাই কোনো কথা না বলে শেহবাজের হাত থেকে ধীরে ধীরে দু এক লোকমা খাবার মুখে তুলে। তার প্রতিটি আচরণে ক্লান্তির ছাপ স্পষ্ট, শুধু শারীরিক নয়, আত্মিকও। খাওয়া শেষ হতেই শেহবাজ নিঃশব্দে তাকে উঠে দাঁড় করায়। শক্ত হাতে আগলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে সেই কক্ষের দিকে, যেখানে আসিয়া বেগম নিস্তব্ধ হয়ে বসে আছেন। কক্ষের বাতাস ভারী, নিস্তব্ধতা গুমট হয়ে আছে চারিদিকে। আসিয়া বেগম এক কোণে বসে আছেন নিঃসার হয়ে, গুটিসুটি মেরে, যেন সমস্ত আলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। তার দৃষ্টি অনড়, নিথর, যেন সুখের অতলে হারিয়ে গেছে। জবা ভেতরে ঢুকেই থমকে যায়। এই দৃশ্য তার হৃদয় সুখের আরেকটি প্রবল ঢেউ বইয়ে দেয়। গলার কাছে কাটার মতো বেদনা গেঁথে গেল, অথচ সেই কষ্টকে অগ্রাহ্য করেই সে এগিয়ে যায় মিস মায়ের নিকট। হাঁটু গেড়ে বসে কাঁপতে থাকা হাত তুলে আলতোভাবে স্পর্শ করে আসিয়া বেগমের কাঁধ। তারপর দম বন্ধ কণ্ঠে অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে ডাকল, আম্মা। আসিয়া বেগমের ভঙ্গি এতটাই নিথর যে কোনো সাড়া নেই, কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে সমস্ত কিছু পাথরের মতো স্থবির হয়ে পড়েছে তার। জবা গভীর উদ্বেগে আবারও ডেকে ওঠে, তার কণ্ঠস্বর অনুনয়ের ভাবে ভারী হয়ে আসে, আম্মা তাকাও আমার দিকে। কিন্তু আসিয়া বেগম অনড়, তার চোখের পাতা পর্যন্ত কাঁপে না, যেন শোক তাকে এই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সমস্ত অনুভূতি নিঃশেষ করে ফেলেছে। নিজের মায়ের এই নিস্তব্ধ নিঃসার অবস্থা দেখে জবার হৃদয় চুরমার হয়ে যায়। তার বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। এক মুহূর্তের জন্য তার নিজেকে সামলাতে পারল না সে। মায়ের কোলে মুখ গুজে ফুপিয়ে উঠল, শিশুর মতো কেঁদে ভাসালো মায়ের বুক। কিন্তু পরক্ষণেই কষ্টের অতল থেকে নিজেকে টেনে তুলল সে। এভাবে ভেঙে পড়লে চলবে না তার। ফাফড়ে ফেলা শ্বাস সামলে কষ্টের ভার বুকের গভীরে লুকিয়ে রেখে জবা ফিসফিস করে বলল, আম্মা সারাদিন কিছু খাও নাই, এখন কিছু খাইয়া নাও।
তবুও আসিয়া বেগমের ভঙ্গিতে কোনো পরিবর্তন এলো না। তার চোখের শূন্য দৃষ্টি একই রকম স্থবির রইল। শোক যেন তাকে জমাট বাঁধা এক প্রতিমায় রূপান্তরিত করেছে, যেখানে কোনো অনুভূতি প্রবেশ করতে পারে না। জবা আর কিছু না ভেবে নিজের কষ্ট সরিয়ে রাখে। নিজেকে দুর্বল হতে দিলে চলবে না, এখন তার মাকে শক্তি দিতে হবে। তাই হাত বাড়িয়ে ধীরে ধীরে টেবিলে রাখা খাবারের থালা তুলে নিল সে। কোনো কথা না বলে নিঃশব্দে মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে খাবার মুখের কাছে ধরল। মায়ের প্রতিটি অনড় মুহূর্ত জবার হৃদয়ে ছুরির মতো বিচ্ছে, কিন্তু সে পিছু হটল না। ধৈর্য ধরে এক লোকমা খাবার তুলে দিল মায়ের ঠোঁটে। প্রথমে কোনো সাড়া মেলেনি, কিন্তু জবার অবিরাম প্রচেষ্টায় অবশেষে আসিয়া বেগম সামান্য মুখ খুললেন। শোকের ভারে নুইয়ে পড়া মানুষটাকে জবা অনেক চেষ্টায় দু এক লোকমা খাওয়াতে পারল। তারপর নিঃশব্দে অতি যত্নে মাকে শুইয়ে দিল। ফের খানিকক্ষণ তার ক্লান্ত নিস্তেজ মুখের দিকে তাকিয়ে থেকে শব্দহীন পায়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে শেহবাজের পাশে গিয়ে তার সাথে কক্ষের বাইরে পা বাড়ালো। জবা জানে তাকে এখন শক্ত থাকতে হবে। বুকের ভেতর ঝড় উঠলেও কান্না দলা পাকিয়ে গলায় আটকে থাকলেও সে ভেঙে পড়তে পারবে না। তাকে শক্ত হতে হবে তার মায়ের জন্য। কথাটি চিন্তা করলেও জবার হৃদয়টা প্রতিটা মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে কিছুতেই বুঝতে পারছে না তার সুখী পরিবারের ওপর কার এই অভিশপ্ত দৃষ্টি পড়ল। কে এমন নির্মমভাবে তার পরিবারকে টুকরো টুকরো করে দিল। ভাবনাটি জবার শিরা উপশিরায় আগুন বয়ে দেয়। বুকের গভীরে যন্ত্রণার জায়গায় হঠাৎ এখন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা জন্ম হলো তার। তার বাবা ও বোনের হত্যাকারীকে যদি সে সম্মুখে পায়, তবে নিজ হাতে তার দেহ ছিন্ন ভিন্ন করে দেবে। এই চিন্তা মাথায় আসতেই জবার রক্ত টকবক করে ফুটে ওঠে। তার চোখে জ্বলে উঠল প্রতিশোধের অগ্নিশিখা। বদলা সে নেবে। এখন দেখার পালা ভবিষ্যৎ তার প্রতিজ্ঞার সাক্ষী হবে, নাকি তাকে আবারও নির্মম পরীক্ষা দিতে হবে। প্রতিটি ক্ষত সময়ের সাথে শুকিয়ে গেলেও তার গভীর দাগ থেকে যায়, যেমনটি থেকে গেছে জবার। দিন কেটে গেছে, মাস পেরিয়েছে, অথচ সেই বিভীষিকাময় দিনের স্মৃতি মুছে যায়নি সম্পূর্ণভাবে। তবুও জবা নিজেকে সামলে নিয়েছে। যদিও তার পিতা ও বোনের খুনিকে এখন অবধি ধরা সম্ভব হয়নি, তবুও সে আজ প্রায় স্বাভাবিক কষ্ট ভুলতে শিখেছে। দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এক নিমেষে বড় হয়ে গেছে মেয়েটা। নিজের মায়ের সমস্ত দায়িত্ব এখন তার কাঁধে। কিন্তু আসিয়া বেগম পারেনি নিজেকে সামলাতে। সেদিনের পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ভেঙে পড়েছেন সম্পূর্ণরূপে। ঠিকমতো খান না, কারোর সাথে কথাও বলেন না। ফলশ্রুতিতে এখন তার আশ্রয় জমিদার মহল। শেহবাজ তাকে কোথাও যেতে দেয়নি, নিজেদের কাছেই রেখেছে। আর শেহবাজের সিদ্ধান্তের বিপক্ষে কথা বলার সাহস কারো হয়নি। তাই সবাই নীরবে মেনে নিয়েছে আসিয়া বেগমের এখানকার অবস্থান। জবা এতে স্বস্তি পেয়েছে। শেহবাজের প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছে তার মন। স্বামীর প্রতি তার সম্মান আরও গভীর হয়েছে। এমন স্বামী কেবল সৌভাগ্যবতী নারীর ভাগ্যেই জোটে। তাই জবা আস্থা মেনে নিয়েছে, নিজেকে কবুল করেছে ভাগ্যবতী রূপে। এই অতিবাহিত সময়ে জবার গর্ভধারণের 5 মাস পেরিয়ে গেছে। তার ক্ষীণ দেহের সাথে বেমানান হয়ে ফুলে ওঠা পেট এখন বেশ স্পষ্ট। মাতৃত্বের ভার তার শরীরকে আরও অবসন্ন করে তুললেও মনকে অবসন্ন করতে পারেনি খানিকটাও। এই সময়টা শেহবাজ তাকে যে যত্নে বেঁধে রেখেছে, তা জবার হৃদয়ের গভীরে এক অদ্ভুত দুর্বলতার জন্ম দিয়েছে। শেহবাজের এই নতুন রূপে জবা ভাবে পুরুষ কি আদৌ এতটা যত্নবান হয়, নাকি কেবল তার ফুসো বাবুই ব্যতিক্রম? জবা এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। শুধু জানে এই মানুষটাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। কি করে পারবে? যে মানুষটিকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, যার স্পর্শ, যার শ্বাসের অস্তিত্ব তার জন্য জীবনের শ্বাসতন্ত্র হয়ে উঠেছে, তাকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবাই তো পাপ। গোধূলির আবছা আলোয় জবা দর্পণের সামনে দাঁড়িয়ে আছে। আয়নার ভিতর প্রতিফলিত নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তার হাত ধীরে ধীরে গিয়ে স্পর্শ করে উদরের উঁচু হয়ে ওঠা অংশটাকে। প্রতিটি ছন্দ, প্রতিটি অনুরণে যেন সে নিজের অস্তিত্বকে নতুনভাবে অনুভব করতে চাইছে। ঠিক তখনই এক আশ্চর্য মুহূর্ত ঘটে। একটা ছোট্ট প্রাণ তার অস্তিত্ব জানান দেয়। জবা প্রথমবারের মতো অনুভব করে সন্তানের স্পন্দন, মায়ের শরীরে সন্তানের প্রথম নড়াচড়া। এক মুহূর্তের জন্য জবার নিঃশ্বাস আটকে আসে। বুকের ভেতর এক প্রবল বিস্ময় জেগে ওঠে। তারপরই চোখের কোণে অশ্রুর কুয়াশা জমে, যা মুহূর্তেই গাল বেয়ে গড়িয়ে পড়ে। জবা হাউমাউ করে কেঁদে ওঠে।
সেদিন সেই অভিশপ্ত মুহূর্তটা আবার চোখের সামনে ভেসে ওঠে তার। সেদিন সে নিজেই নিজের অস্তিত্বকে অভিশাপ ভেবেছিল, এই ছোট্ট প্রাণটাকে অস্বীকার করেছিল, মুছে ফেলতে চেয়েছিল চিরতরে। আজ সেই কথাগুলোর ভার তার আত্মাকে পিষে ফেলছে। কি ভয়ানক ভুল করেছিল সে! নিজের বলা প্রতিটি কঠিন বাক্যের জন্য এখন তার হৃদয়ে অনুশোচনার শেকলে বন্দী হয়ে রয়েছে। ধীরে ধীরে বিছানায় বসে পড়ে জবা, দুহাত উদর জড়িয়ে ধরে কেঁপে ওঠা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, সোনামণি আমার কলিজার টুকরা, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন ভুল করেছিলাম, তোকে আঘাত করেছিলাম। বিশ্বাস কর, সেদিন আমার মাথা ঠিক ছিল না। তাই দয়া করে তোর মাকে ক্ষমা করে দে। জবা হাউমাউ করে কেঁদে চলেছে, কান্নার দমকে কাঁপছে তার সমস্ত অস্তিত্ব। কিন্তু হঠাৎ দরজার শব্দে সে দ্রুত চোখ মুছে নেয়, নিজেকে সামনে নেয়ার ব্যর্থ চেষ্টা করে। দরজা ঠেলে শেহবাজ প্রবেশ করে, গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে তার বিবিকে। তার এই সময়ে এখানে আসা দেখে বিস্মিত হয় জবা, তাই অবাক স্বরে প্রশ্ন করে, আপনি এখন এখানে? শেহবাজ ধীর পায়ে এগিয়ে আসে, শক্ত অধৈর্যরা স্পর্শ করিয়ে দেয় জবার ললাটে, গভীর সুরে বলে ওঠে, কি করব বলো, নিজের বিবিকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছি। শেহবাজের এমন সরল অথচ বেপরোয়া স্বীকারোক্তিতে জবার কাশি ধরে যায়। লোকটা দিন দিন বেহায়া হয়ে উঠছে, মুখে যা আসে তাই বলে দিচ্ছে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। তাই মুখ লাল করে সে অনুযোগের সুরে বলে ওঠে, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন আপনি। তার কথায় শেহবাজ ভ্রু কুঁচকে তাকায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। তারপর দৃঢ় কণ্ঠে বলে, নিজের ছোট্ট হাসির ছানাটাকে ছাড়া থাকতে না পারা যদি নির্লজ্জতা হয়, তবে সেই নির্লজ্জতা আমি মাথা পেতে মঞ্জুর করে নিলাম বেগম। শেহবাজের কথায় লজ্জায় গুটিয়ে যায় জবা, মাথাটা লুকিয়ে নেয় তার প্রশস্ত বুকে। শেহবাজের অধরে এক প্রকার প্রশান্তির হাসি খেলে যায়। এতদিন পেরিয়ে গেছে, অথচ মেয়েটা এখনও তার ছোঁয়ায় কেঁপে ওঠে। তার কথায় লজ্জায় মুখ লুকায়। বিবাহের এতটা সময় পরেও সে স্পর্শ করলে প্রথমবারের মতো নুয়ে পড়ে। শেহবাজ ভাবে, এতটা লজ্জা পেতে হবে কেন তাকে? অথচ এই লজ্জাই তাকে দুর্বল করে, তাকে আরও নিবিড় করে কাছে টেনে নিতে ইচ্ছে করে। শেহবাজের ভাবনার মাঝে হঠাৎই জবা মুখ তুলে তার প্রশস্ত হাতটি টেনে নেয় নিজের উদরের উপর। শেহবাজ প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরক্ষণেই অনুভব করে এক ক্ষীণ অথচ স্পষ্ট নড়াচড়া তাদের ভালোবাসার অংশ জানান দিচ্ছে তার অস্তিত্বের খবর। শেহবাজের হাত এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে, বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ আছড়ে পড়ে। নয়নজোড়া কেমন ঘোলাটে হয়ে আসে, ঠোঁটের কোণে ভালোবাসার অনির্বাচনীয় প্রশান্তি। গভীর আবেগ মাখা কণ্ঠে সে ফিসফিস করে জবার দিকে তাকিয়ে বলে, কবে আসবে সে আমাদের মাঝে? কবে সশরীরে তাকে স্পর্শ করতে পারবো? শেহবাজের এই অবুঝ অথচ গভীর মমতাপূর্ণ প্রশ্নে জবা মৃদু হাসে, তার চোখে মুখে মাতৃত্বের কোমল ছায়া, গভীর শান্তি। শেহবাজের হাতখানা আরো শক্ত করে চেপে ধরে সে বলে, ইনশাআল্লাহ, খুব শীঘ্রই। জবার কথার জবাবে শেহবাজ এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে তার কাঁধে মাথা রেখে বসে থাকে, যেন এই ছোট্ট প্রতিশ্রুতির মাঝে সে প্রশান্তি খুঁজে পেয়েছে, যেন তার সমস্ত অস্তিত্ব এখন জবার বলা এই একটি মাত্র বাক্যের ভেতরেই আবদ্ধ। কিছুক্ষণ পর সে ধীর গতিতে উঠে আসে, কক্ষের এক কোণে রাখা ঔষধি তেলের শিশিটা হাতে নেয়। তারপর কোনো কথা না বলে জবার পায়ের কাছে বসে তার নরম পা দুটি নিজের কোলে তুলে নেয়। শাড়িটা হাঁটুর উপর খানিকটা তুলে নিয়ে আলতো হাতে তেল মাখিয়ে মালিশ করতে শুরু করে। জবা নির্বাক তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। এমন যত্নশীল, এমন সংবেদনশীল পুরুষ বুঝি এ পৃথিবীতে আর কেউ নেই। এই প্রথম নয়, বহুদিন ধরেই সে এমন করে প্রতিদিন জবার পায়ে মালিশ করে দেয়, যেন একটুও কষ্ট না পায় তার অর্ধাঙ্গিনী। শেহবাজ যদি পারত, তবে জবার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা নিজের শরীরে টেনে নিত, তাকে এক বিন্দুও কষ্ট পেতে দিত না। কিন্তু তা তো সম্ভব নয়, তাই সে যতটুকু পারছে তার থেকেও বেশি যত্ন নিয়ে জবার পাশে থাকছে, যেন এই যত্নের পরশে, এই স্পর্শের মায়ায় জবা তার সমস্ত কষ্ট ভুলে যায়, যেন সে এক মুহূর্তের জন্য হলেও শেহবাজের ভালোবাসায় নিরাপদ আশ্রয় খুঁজে পায়। গোধূলির আলো ক্রমেই ম্লান হয়ে আসে, আকাশের শেষ প্রান্তে সূর্যের রক্তিম আভা ধীরে ধীরে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করছে। আর এই সন্ধিক্ষণে শাহানুরের সেই চিরচেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সেলিমের পিছু পিছু ঘুরছে, একটানা বকবক করে যাচ্ছে, অথচ সেলিম নির্বিকার, নিজের কাজে ব্যস্ত, যেন সে কিছুই শুনছে না, যেন এই মেয়েটির অস্তিত্ব তার কাছে কোনো মূল্যই বহন করে না।
এটাই এখন তাদের নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে। শত উপেক্ষা, শত অবহেলার পরও শাহিনুর প্রতিদিন সেলিমের কাছে আসে, নিজের মতো করে কথা বলে যায়। কখনো সে হাসে, কখনো অভিমান করে। হয়তো ভাবে একদিন এই নীরব দেয়াল ভেঙে সেলিমও তার সঙ্গে কথা বলবে, তাকিয়ে দেখবে তাকে, অনুভব করবে তার উপস্থিতি। কিন্তু দিন গড়িয়ে যায়, সময় থেমে থাকে না, তবুও সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে না। আজও তার ব্যতিক্রম হয়নি। সেলিম তার কাজ গুছিয়ে নিয়ে চলে যেতে উদ্যত হতেই শাহিনুর হঠাৎই তার হাত চেপে ধরে। কণ্ঠে অভিমান, চোখে চাপা কষ্ট, তবুও হাসি মাখানো স্বরে বলে ওঠে,